সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন চলচ্চিত্র নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি ভালো আছো? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। শুরুতে একটু জানতে চাই যে এখন কি কি কাজ নিয়ে ব্যস্ততা চলছে? এই মুহূর্তে আমি একটি ছবি ইতিমধ্যে রেডি করেছি। আচ্ছা, সেন্সর হয়ে গেছে। এটার নাম হচ্ছে যাপিত জীবন। ওকে। যাপিত জীবন এখন দিনক্ষণ খুঁজছি কখন মুক্তি দিব, এইটা নিয়ে খুব ব্যস্ত আছে। কারণ এই ছবিটি তো বিশাল পরিসরে করা, ওই 47-এর দেশভাগ থেকে 52-এর ভাষা আন্দোলন পর্যন্ত এটার প্রেক্ষাপট। আচ্ছা, এটা লিখেছেন বিখ্যাত লেখিকা সেলিনা হোসেন। ওনার একটা উপন্যাস আছে যাপিত জীবন নামে, সেই নামেই আমি ছবিটা কমপ্লিট করেছি। এটি একটি সরকারি অনুদানের সিনেমা। আচ্ছা, তো এই ছবিটা মুক্তি নিয়ে ব্যস্ত আছে এই মুহূর্তে। আচ্ছা, বা খুব ইউনিক একটি নেম। তার পাশাপাশি কিন্তু এই ধরনের চলচ্চিত্র নির্মাণে অনেক বেশি গবেষণা প্রয়োজন পড়ে এবং অনেক বেশি নলেজ, অনেক বেশি ইতিহাসও ঘাটতে হয়, জানতে হয়। কারণ ইতিহাস থেকে একটু বিকৃতি কিন্তু ঘটালেও সেটাও সকলে আসলে বুঝতে পারে এবং এটা সম্ভব নয়। সেই ক্ষেত্রে এই চলচ্চিত্র যখন নির্মাণ করতে গেছেন, সবচেয়ে বেশি ইউনিক কোন জিনিসটা আপনার কাছে লেগেছে? এটা আমার লেগেছে টাইমটা, সময়টা আর কি। হ্যাঁ, মানে সেই 47 ধরাটা, ওই সময় প্রেক্ষাপট, মানে চায়ের কাপটা ওই সময় থাকতে হবে, তাই না? ঘড়িটা ওই সময় থাকতে হবে, জামাটাও, মানে পরিবেশটাও এরকম, ভাতের প্লেট থেকে শুরু করে মানে উনুনে রান্না করাটাও তো একটা, এগুলো মানে কালেক্ট করা অনেক অনেক মানে দুঃসাধ্য একটি ব্যাপার। এবং এগুলো ছাড়াও তো আবার ওই যে আবার ঘরের জানলা, কপাট, দুয়ার, এই জিনিসগুলোও সেই সময়ের হতে হয়। তো এটা আর্ট ডিরেকশনের কাজ। এটা ভালো টিম ছিল আমার, তারা কাজটি খুব চমৎকার করে করেছে। এবং পরবর্তী পর্যায়ে শুটিংয়ের পরেও অনেক কাজ করতে হয়েছে, যেমন ভিএফএক্স এর কাজ। মানে অনেক সময় আমরা শুটিং করেছি, অনেক খেয়াল করতে পারিনি, কিন্তু একটা বেনসন সিগারেটের প্যাকেট রয়ে গেছে, বা একটা এই সময়ের একটা মামের বোতল রয়ে গেছে, তখন তো ওই সময় সেটা ছিল না এগুলো, তাই না? তো এগুলো আবার ধোয়া মোছার অনেক অনেক পরিশ্রমের একটি কাজ। যাই হোক, সব মিলে আমরা ওই সময়টাকে ধরতে পেরেছি। এবং আমার সাথে গবেষণায় যারা ছিল তারা অসম্ভব রকম পরিশ্রম করেছে এবং আমার টিমটা খুব ভালোভাবে কাজ করেছে। সেই কারণেই আমার যাপিত জীবন, আমার মনে হয় ওই সময়টাকে আমরা ধরতে পেরেছি। যারা দেখবেন, যারা দর্শক ছবির, তারা আমার মনে হয় ছবি দেখে মন ভালো হয়ে যাবে। আচ্ছা, দর্শকদের কথা যখন আসছে, একটু জানতে চাই যে প্রত্যেকটা চলচ্চিত্র কিন্তু একটা ইম্প্যাক্ট পড়ে, পজিটিভ, নেগেটিভ, এবং অনেক সময় ফানি ওয়েতে যায়, এন্টারটেইনমেন্ট ওয়েতে যায়। সো এই ধরনের চলচ্চিত্রতে একটু ব্যতিক্রম ধর্ম চলচ্চিত্র, এবং এই ধরনের চলচ্চিত্র যারা পছন্দ করেন তারা কিন্তু এই ধরনের চলচ্চিত্রই চান। আবার কিছু সেক্টরের দর্শক আছেন যারা এন্টারটেইনমেন্ট পছন্দ করেন। সো বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ইম্প্যাক্টটা আসলে দর্শকদের কাছে কেমন পড়বে বা দর্শকদের অনুভূতি কেমন হবে, এই ব্যাপারে কি প্রত্যাশা করছেন? প্রত্যাশা আমার খুব ভালো, এই কারণে যে এই ছবিটা এই প্রজন্মের এবং বিগত প্রজন্মের, আমাদের প্রজন্ম, আমাদের আগের প্রজন্ম, সব মানুষের জন্য এই ছবিটা উপভোগ্য হবে। এই কারণে যে এই ছবিতে আসলে যে একবারে এন্টারটেইন নেই তা না, এই ছবিতে গান আছে, এই ছবিতে প্রেম আছে, ভালোবাসা আছে, হ্যাঁ, এই ছবিতেও দুঃখ আছে, চোখের জল আছে, হ্যাঁ, এই ছবিতেও মানে জীবনের সম্পর্কে নানা রকম টান পড়েন আছে। সব মিলে কিন্তু ছবিটা মানে সব শ্রেণীর দর্শকের কাছে ভালো লাগবে। কিন্তু একবারে কমার্শিয়াল যে ছবি হয়, মানে ওই রকম সিনেমা তো নয় যাপিত জীবন। তো যাপিত জীবন একটা ইতিহাস দেখবে মানুষ, একটা জীবন দেখবে, একটা পরিবার দেখবে, একটা দেশ ভাগ দেখবে, একটা কষ্ট দেখবে, একটা যন্ত্রণা দেখবে, হ্যাঁ, অনেক রকম নস্টালজিয়ায় ভুগবে মানুষ এই ছবি দেখে। সব মিলে আমার কাছে মনে হয়েছে যে এই ছবিটি মানে সব শ্রেণীর দর্শকের জন্য একটি দেখার মতো সিনেমা। এবং এই ধরনের সিনেমা দেখা উচিত এই কারণে, যেহেতু আমাদের পেছনটা জানা দরকার, গতকালটা কি ছিল, গতকাল কোথাও না কোথাও প্রকাশ পেয়ে যায় যে আমাদের আগের কালচারটা কেমন ছিল, আমরা কোথা থেকে এসেছি, আমাদের গতকাল যদি ভুলে যাই কেমন ছিলেন, কেমন ভাবে চলছে, ভাবনা গতকাল যদি ভুলে যাই তা আগামীকাল তো হবে না। রাইট, খুব সুন্দর একটি কথা। আচ্ছা, একটু এবার বাজেট নিয়ে কথা বলতে চাই যে আমরা কিন্তু বিগ বিগ বাজেটের মুভি এখন পাচ্ছি চলচ্চিত্র অঙ্গনে। সেই জায়গা থেকে সরকার অনুদানের যে বাজেটের যে মুভিগুলো, এগুলোকে আসলে সেভাবে জায়গা করতে পারছে কিনা, বা এখানে কোনো প্রবলেম হচ্ছে কিনা, কি মতামত এখানে আপনার? না, প্রবলেম তো থাকেই না, গভর্নমেন্ট তো একটা বাজেট দিয়ে দেয়, একটা বাজেট দেয়, তাই না? যেমন আমার যাপিত জীবনে আমাকে গভর্নমেন্ট দিয়েছে 60 লক্ষ টাকা, কিন্তু এই ধরনের সিনেমা তো 60 লক্ষ টাকা নির্মাণ করা সম্ভব না।
সময়কে ধরতে হলে শিল্পী, আমার ছবিতে বিখ্যাত সব শিল্পীরা অভিনয় করেছেন, তাই না? যেমন আমার ছবিতে মৌসুমী, হামিদ, আফজাল হোসেন অভিনয় করেছে, ডলি জহুর অভিনয় করেছে, আসনা হাবিব, ভাবনা অভিনয় করেছে, আরও অনেক অনেক বিখ্যাত শিল্পী, বর্ষণ, ইমতিয়াজ বর্ষণ অভিনয় করেছে, রওনক হাসান অভিনয় করেছে, এরকম বিখ্যাত শিল্পীরা অভিনয় করেছে। এবং এসব ব্যাকগ্রাউন্ড মিউজিক, মানে কি বলে, এই সাউন্ড স্কোর, এগুলো সব যারা খুব ভালো, যারা তারাই করেছে। আছে না একটা ছবি যেন তেন বানিয়ে ফেললাম, তাড়াহুড়ো করে বানালাম বা কোনো রকম একটা মিল, গজামিল দিলাম, বিষয়টা না এরকম না, কারণ একটা বদনামের ব্যাপার আছে, সুনামের ব্যাপার আছে, অবশ্যই, তাই না? আমাদের দীর্ঘদিনের একটা জার্নির ব্যাপার আছে। আমি তো হুট করেই আজকে হাবিবুল ইসলাম হাবিব হইনি, এটার জন্য দীর্ঘ পথ মানে পাড়ি দিতে হয়েছে। তো এই সময়টা টাকার জন্য তো আমার মানে সম্মানটাকে আমি নষ্ট করব না, তাই না? আমার সম্মানের সাথে আমার ফ্যামিলির সম্মান আছে, আমার কন্যার সম্মান আছে, সব মিলে কিন্তু আসলে একটি কমিটমেন্ট যদি ঠিক থাকে, মানে মানুষ যদি ইমানের সাথে কাজ করে, তাই না, পবিত্রতার সাথে কাজ করে, তাহলে যে কোনো মানে প্রকল্প সুন্দর সফল হতে বাধ্য। আপনার মেয়ের কথা থেকে একটু আসতে চাই, যেহেতু আপনার মেয়ের কথাটা আপনি তুলেছেনই এবং আমরাও তুলতাম আসলে, যে আমরা সকলেই জানি যে আপনি চলচ্চিত্র নির্মাতা হিসেবে যে জায়গাটা দখল করেছেন, আপনাকে সকলেই চলচ্চিত্র অঙ্গনে যারা আছেন, স্পেশালি যদি মিডিয়া সেক্টরে বলা হয়, আপনাকে এক নামে সকলে চেনেন। এবং তার পাশাপাশি আপনার মেয়েও কিন্তু সুনাম কুড়িয়েছেন, বেশ সুনাম কুড়িয়েছেন তার কাজ দিয়ে। এবং আমরা সকলেই জানি, ভাবনা নাম বললেই কিন্তু আপনার মেয়ের কথা সবাই জানে এবং সকলেই তার কাজ দেখেছে। সবাই কি হাবিবুল ইসলাম হাবিবের মেয়ে ভাবনাকে চেনে, নাকি ভাবনার বাবা কে চেনে? আসলে এই ব্যাপারটা কি কমপ্লিকেটেড হয়েছে কিনা কখনো, বা ভালো লাগা কাজ করেছে কিনা? না, এটা আমার অনেক ভালো লাগে। এই যে আমি এখানে আসি বসলাম, যখন পরিচয় হলো তোমার সাথে, তোমার নাম ভাবনা, জি, তো ভাবনা নাম শুনে আমার কন্যার শোনা মন কথা হয়ে গেল। তো অনেকে এই সময়, তো ভাবনা যখন ছোট ছিল তখন বলতো হাবিব ভাইয়ের মেয়ে ভাবনা। তো এখন অনেক জায়গায় কাজ করতে গেলে বলে ভাবনার আব্বা হাবিব ভাই, তাই না? তো এসব ভালোই লাগে আমার। তো ভাবনা যেহেতু এখন মানে ভাবনাকে নিয়ে ভাবছে সবাই, সেই কারণে আমার ভাবতে ভালোই লাগে যে আমি ভাবনার বাবা। আমরা একটু এবার সিনেমার জায়গাতে চলে আসতে চাই। সিনেমা হল কিন্তু কমেছে, কিন্তু সিনেপ্লেক্স কিন্তু হচ্ছে। কিন্তু যে পরিমাণ সিনেপ্লেক্স হচ্ছে, সেখানে কি আসলে দর্শকদের চাহিদা মিটছে? সিনেপ্লেক্সের কথা যখন তোলাই হলো, এখানে আমাদের একটা মুভমেন্ট ছিল, এখনো আছে। তো আমি দীর্ঘ বছর যাবৎ বলে আসছিলাম, বাংলাদেশের 300 সংসদীয় আসনে 300টি সিনেপ্লেক্স দরকার। তো 300 সিনেপ্লেক্স বিগত সময়ে ব্যবসায়ীদের কাছে বলেছি, বিভিন্ন টিভি মিডিয়াতে কথা বলেছি, পত্রপত্রিকায় বলেছি, এবং এ নিয়ে সেমিনার, সিম্পোজিয়াম করেছি, মতবিনিময় সভা করেছি। এসব আলোচনার প্রেক্ষিতে সিনেপ্লেক্সের যে দাবিটা মানুষের কাছে খুব গ্রহণযোগ্য হয়েছে। তো আজকের এই প্রেক্ষাপটে এর মধ্যে কিন্তু অনেকগুলো সিনেপ্লেক্স হয়ে গেছে। আগে পান্থপথে একটি সিনেপ্লেক্স ছিল, এখন তো পুরো শহরেই অনেক সিনেপ্লেক্স, এয়ারপোর্টের সামনেও হয়ে গেছে, তাই না? তো এখন সিনেপ্লেক্স নতুন নতুন হচ্ছে, আরো হবে, হতেই থাকবে সিনেপ্লেক্স। এখন তো মানুষ আর সিঙ্গেল স্ক্রিনে ছবি দেখবে না, মানে ওটা তো গুদাম ঘরের মতো একটা অবস্থা হয়, তাই না? ওইসব কেন সিনেমা দেখতে যাবে মানুষ? একটা যে কোনো মানুষের ঘরেই কিন্তু এখন একটা সুন্দর মানে কালার টিভি আছে। কালার টিভি না শুধু, এখন একটা ইন্টারনেট এলইডি টিভি আছে, এবং এখন কিন্তু প্রজেক্টরের মাধ্যমে সে তার ওয়ালের মধ্যে দেখতে পাচ্ছে, বা একটা সাদা পর্দা দিয়ে সে দেখতে পাচ্ছে। তো এই সময় কেন মানুষ একটা সিনেমা পরিবার পরিজন নিয়ে একটা মানে পছন্দ নয় এরকম জায়গায় কেন দেখতে যাবে? সিনেপ্লেক্স ছাড়া বিকল্প নাই এই মুহূর্তে। সিনেপ্লেক্সের চেয়ে বেটার সুপার সিনেপ্লেক্স হবে কিন্তু আগামীতে, তাই না? তো আমার মনে হয় সিনেপ্লেক্স এখন যতটুকু আছে, পুরো দেশে সিনেপ্লেক্স ময় হওয়া উচিত এই মুহূর্তে। সিনেপ্লেক্স যদি মানে প্রতিটি মানে শহরগুলোতে হয়, প্রতিটি জেলা উপজেলায় যদি হয়, তাহলে কিন্তু আমাদের দেশটা সিনেমার দেশ হয়ে যাবে। সিনেমা মানুষ অনেক দেখবে, সিনেমা দেখতেই থাকবে মানুষ, কেননা হলে সিনেমা দেখার একটা আলাদা আনন্দ আছে, তাই না? ঘুরে ফিরে যত কিছু খাই, কিন্তু আমরা যত কিছু খাই না কেন, ঘরে গিয়ে ভাত খেতে হয়। তো সিনেমা একটা মোবাইলে দেখে কিন্তু শান্তি নেই, স্টপ করে দিয়ে আবার পজ দিয়ে এরকম করে সিনেমা আনন্দ নেই। সিনেমাটা একবারে এক নিঃশ্বাসে না দেখতে পারলে মানে মনটা ভরে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো সিনেমার অবস্থা সামনে অনেক ভালো হবে, সিনেমার সুদিন আসছে সামনে, এবং সিনেপ্লেক্স অনেক আরো অনেক অনেক হবে,
হতেই থাকবে ইনশাল্লাহ। চলচ্চিত্র মিডিয়ায় আপনার দীর্ঘদিনের একটা জার্নি, দীর্ঘদিনের একটা পথ পাড়ি দিয়েছেন আপনি। সেই জায়গা থেকে কি কোনো আক্ষেপ আছে কিনা বা মন খারাপ আছে কিনা? মন খারাপ তো অনেক কিছু থাকে না, মন খারাপ অনেক আছে। মন খারাপের কথা নাই বলি, মন ভালো আছে এই কারণে আমি যখন প্রথম সিনেমাটা বানাই রাত্রির যাত্রী, হ্যাঁ, এটা 2019 সালে রিলিজ হয়। ছবিতে বিখ্যাত শিল্পীরা অভিনয় করেছেন। মৌসুমী অভিনয় করেছেন, মিলন, এটিএম শামসুজ্জামান অভিনয় করেছেন, আর অরুণা বিশ্বাস, সম্রাট এরা অভিনয় করেছেন, মারজুক, রাসেল ওরা অভিনয় করেছে, নাইনা নাইম একটা মানে বিশেষ নাচে কাজ করেছেন, আরও শিল্পীরা কাজ করেছেন, আনুসার মিলন কাজ করেছে। তো ওই ছবিটা যখন নির্মাণ করি আমি, তখন আমার কাছে মনে হয়েছিল সিনেমা, ওই আবার সিনেমা হলের কথা চলে আসে, যে সিনেমা হল তো নাই, কোথায় চালাবো। ওই তখন থেকেই কিন্তু সিনেপ্লেক্সের মুভমেন্টটা আমি শুরু করেছি। আর সিনেমা, এর আগেও আমি সিনেমা বানিয়েছি, সেটা পূর্ণদৈর্ঘ্য সিনেমা নয়, ওটা স্বল্প দৈর্ঘ্য সিনেমা। মানে 1987 সালে 87-এ আমার একটি ছবি রিলিজ হয় বখাটে, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে। সেটা ছিল 16 মিলিমিটারে, 16 মিলিমিটার ক্যামেরায় ছবি। তারপরে আমি 90-এর অভ্যুত্থানের স্বৈরাচার বিরোধী আন্দোলন নিয়ে একটা ছবি বানিয়েছি আমি, সেটার নাম ছিল বিজয় 90। আচ্ছা, হ্যাঁ, সেই ছবিটি 90-এর অভ্যুত্থানের পরে খুব আলোচিত হয়েছিল, এবং এই দুটো ছবি আগে বানিয়েছি আমি। এবং আরেকটি ছবি বানিয়েছিলাম আমি, ওই যে সে সময় মাদকের খুব, হেরোইন এসবের খুব নেশার খুব উপদ্রব ছিল দেশে, সেরকম একটা ছবি বানিয়েছিলাম মরণ নেশা, ওটা 16 মিলিমিটারে। তো ওগুলো তো শর্ট ফিল্ম ছিল, তো ওই শর্ট ফিল্মগুলো তো আমাদের এখানে মানে পূর্ণদৈর্ঘ্য সিনেমা না হলে সিনেমার কথা বলে না। তো ওই থেকে এই সিনেমা বানাতে এসেছি। এখন বানালাম যাপিত জীবন। সিনেমা নিয়ে অনেক 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 দুঃখের, অনেক কষ্টের স্মৃতি আছে, তো ওগুলো বলে তো কোনো লাভ নেই। যেটা আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। আচ্ছা, যদি চলচ্চিত্র নির্মাতা না হতেন বা চলচ্চিত্র জগতে যদি আসা না হতো, তাহলে অন্য কোন পেশা আপনি বেছে নিতেন? অন্য কোন পেশা বেছে নিতাম? জি, আমি বক্তা হতাম, রাজনীতিবিদ হতাম। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব ভালো লেগেছে আপনার সাথে কথা বলে, খুব সুন্দর একটি আড্ডা হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেক শুভকামনা রইল আপনার জন্য। থ্যাংক ইউ ভাবনা, আমার খুব ভালো লাগলো ভাবনার সাথে কথা বলে। মনে হচ্ছে সারাক্ষণ আমার মেয়েটাই সামনে বসে আছে। আমারও ভালো লেগেছে, মনে হচ্ছে আমার বাবাই বসে আছে সামনে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, তোমাকেও ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আমার আজকের এই সুন্দর ড্রেসটি স্পন্সর করেছে আনজারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।